ঘটনাটা প্রায় 2011 সালের। তখন আমরা একটি বাড়িতে থাকতাম। বাড়িটা ছিল দুটি কক্ষের। যখন আমরা সেই বাড়িতে নতুন করে উঠেছিলাম তখন সবকিছুই ঠিকঠাক ছিল। আমরা সবাই খুশি মনে সেখানে থাকতাম। বাড়ির একটি ঘরে ছাদের কাছাকাছি একটা ছোট্ট স্টোর রুম তৈরি করা ছিল। সেই ঘরের ওই স্টোর ছিল। স্টোরটা প্রায় সব সময় বন্ধ থাকতো এবং এতে একটি তালা লাগানো ছিল। আমরা যখন নতুন করে এই বাড়িতে উঠেছিলাম তখন আমার আব্বু বাড়ির মালিককে জিজ্ঞেস করেছিলেন, যেহেতু এটা ব্যবহার করা হচ্ছে না, আমরা কি স্টোরটা ব্যবহার করতে পারি? তখন বাড়ির মালিক বলেছিলেন, না, আপনারা এটা ব্যবহার করতে পারবেন না। এর ভেতরে আমাদের কিছু জিনিসপত্র আছে, তাই আমরা এটাকে তালা দিয়ে বন্ধ করে রেখেছি। এভাবেই আমরা সেই বাড়িতে থাকতে শুরু করলাম এবং সবকিছু ঠিকঠাকই চলছিল। প্রায় 1 বছর পরে একদিন বাড়ির মালিক তার স্টোর থেকে কিছু জিনিস নিতে এলেন, কারণ স্টোরটা আসলে তারই ছিল এবং সেখানে তার কিছু জিনিস রাখা ছিল। সেদিন তিনি এসে বললেন, আমাকে আমার স্টোর থেকে কিছু জরুরি জিনিস নিতে হবে। যদি এই ঘরে আপনার পরিবারের কেউ থাকে তাহলে তাদের একটু অন্য ঘরে পাঠিয়ে দিন। তখন আব্বু আমার আম্মু আর আমার বোনকে অন্য ঘরে পাঠিয়ে দিলেন। এরপর বাড়ির মালিক স্টোরের তালা খুললেন। তখন আব্বু তার সাথে সেখানেই দাঁড়িয়েছিলেন। আব্বু পরে বলেছিলেন, যখন তিনি স্টোরটা খুললেন তখন ভেতর থেকে অদ্ভুত এক ধরনের গন্ধ বের হচ্ছিল। বাড়ির মালিক একটা স্টুল এনে তাতে উঠে স্টোরের ভেতরে ঢুকলেন। সেখানে কিছু বাক্স ও কার্টুনের মধ্যে তার কিছু জিনিস রাখা ছিল। তিনি সেগুলোর মধ্য থেকে কিছু জিনিস বের করলেন, নিচে নেমে এলেন এবং আবার স্টোরে তালা লাগিয়ে দিলেন। তখন আব্বু তাকে জিজ্ঞেস করেছিলেন, স্টোরের ভেতরে কি আছে? আপনি যখন এটা খুললেন তখন এত ভয়ঙ্কর একটা গন্ধ বের হচ্ছিল, মনে হচ্ছিল যেন আমার স্নায়ু ফেটে যাবে। পুরো বাড়িতে সেই গন্ধ ছড়িয়ে পড়েছিল। বাড়ির মালিক বললেন, না, তেমন কিছু নয়, অনেকদিন ধরে বন্ধ আছে তাই এমন গন্ধ হচ্ছে। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না, এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই, আপনারা শুধু নিজেদের মতো থাকুন। তারপর তিনি একটু রাগী গলায় বললেন, যদি এখানে থাকতে চান তাহলে থাকুন, আর যদি এই স্টোরের জন্য বেশি সমস্যা মনে হয় তাহলে আমার বাড়ি খালি করে দিতে পারেন। আসলে সেই সময় আমাদের পরিবারটা ছিল অনেক বড়। আমরা ছিলাম 8 ভাই বোন, সাথে আব্বু আম্মু, মোট 10 জন মানুষ। আর সেই এলাকায় নতুন বাড়ি পাওয়াও খুব কঠিন ছিল, কারণ সেখানে পানি, বিদ্যুৎ আর গ্যাস সবসময় থাকতো। পানি বা বিদ্যুতের কোনো সমস্যা ছিল না, লোডশেডিংও খুব কম হতো। এই কারণেই সেই এলাকায় বাড়ি পাওয়া খুবই কঠিন ছিল। তাই আব্বু বললেন, না, আমি তো এমনিতেই জিজ্ঞেস করছিলাম। এরপর বাড়ির মালিক চলে গেলেন এবং আবার স্টোরে তালা লাগিয়ে দিলেন। কিছুদিন সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু 1 থেকে 1.5 সপ্তাহ পরে আমাদের বাড়িতে কিছু অস্বাভাবিক বা প্যারানর্মাল ঘটনা ঘটতে শুরু করলো। একদিন রাতে আমার আম্মু জেগেছিলেন, কারণ তিনি সাধারণত অনেক রাত পর্যন্ত জেগে থাকেন। রাতে তিনি কখনো মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতেন, আবার কখনো খানা খাবার ভিডিও দেখতেন। এইভাবেই তিনি জেগে থাকতেন, কারণ তার ঘুম খুব কম হতো। সেই সময় আমরা সব ভাই বোন একটি ঘরে একসাথে ঘুমাতাম। তখন আমরা সবাই ছোট ছিলাম। আমরা ভাই বোনেরা একটি ঘরে ঘুমাতাম আর অন্য ঘরে আব্বু আম্মু থাকতেন। একদিন রাতে আম্মু জেগেছিলেন, পরে তিনি আমাদের বলেছিলেন, হঠাৎ তিনি রান্নাঘর থেকে কোনো চামচ পড়ে যাওয়ার শব্দ শুনতে পান। আম্মু তখন ভেবেছিলেন হয়তো কোনো বিড়াল এসেছে, চামচটা ফেলে দিয়েছে। কারণ আমাদের বাড়ির আঙিনা অনেক খোলা ছিল, তাই প্রায় বিড়াল ঢুকে পড়ত। পরের দিনও আম্মু সেই সময় জেগেছিলেন। রাত প্রায় 1:45 হবে। হঠাৎ আবার ঠিক আগের দিনের মতো চামচ পড়ে যাওয়ার একই শব্দ শোনা গেল। আম্মু ভাবলেন হয়তো আবার কোনো বিড়াল এসেছে, কিন্তু সাথে সাথে তার মনে হলো কালও তো ঠিক এই সময় বিড়াল এসেছিল। তখন তিনি ভাবলেন কোথাও খাবার রাখা আছে কিনা দেখে আসি, বিড়াল এসে নষ্ট করে ফেলবে না তো।
একথা ভেবে আম্মু উঠে রান্নাঘরে গেলেন। সেখানে গিয়ে দেখলেন চামচটা সত্যি মাটিতে পড়ে আছে, কিন্তু খাবারের যে হাঁড়ি পাতিল ছিল সেগুলো ঠিকই ছিল। আম্মু চামচটা তুলে আবার জায়গা মতো রেখে দিলেন। তারপর লাইট বন্ধ করে ফিরে আসতে লাগলেন। ঠিক তখনই আবার সেই চামচটা পড়ে গেল। চামচ পড়ার সাথে সাথে আম্মু খুব ভয় পেয়ে গেলেন, কারণ তখন তার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল এটা কোনো বিড়ালের কাজ নয়। কারণ তিনি চামচটা এমনভাবে রেখেছিলেন যে এটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তিনি সেটা কোনায় রাখেননি, বরং ভালোভাবে ভেতরের দিকে রেখে দিয়েছিলেন। ভয়ে আম্মু দ্রুত ঘরে এসে আব্বুকে বললেন। আব্বু বললেন, তুমি ঘুমিয়ে পড়ো, এটা তোমার ভুল ধারণা, কিছুই হয়নি। এরপর আম্মু ঘুমিয়ে পড়লেন। কিন্তু পরের রাতেই আবার অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের বাথরুম থেকে পানির কল খোলার শব্দ আসতে লাগলো, যেন পানি প্রবাহিত হচ্ছে। আম্মু প্রথমে ভাবলেন হয়তো ভাই বোনদের মধ্যে কেউ বাথরুমে গেছে। তিনি আগে ঘরের দিকে তাকালেন কেউ আছে কিনা, কিন্তু দেখলেন সবাই ঘুমিয়ে আছে। তারপর তিনি বাথরুমের লাইট জ্বালালেন, দেখলেন বাথরুমের কল পুরো খোলা এবং পানি পড়ছে। আম্মু গিয়ে কলটা বন্ধ করে দিলেন। এর আগের দিন রান্নাঘরে যা ঘটেছিল তার কারণে আম্মুর একটু ভয় লাগছিল। তাই তিনি আমার আব্বুকে বললেন, বাচ্চারা তো সবাই ঘুমাচ্ছে, কিন্তু বাথরুমের কল খোলা ছিল। আসলে একটু আগেই হঠাৎ করে পানির শব্দ শুরু হয়েছিল এবং কলটা পুরোপুরি খোলা ছিল। আব্বু তখনও বললেন, এটা হয়তো তোমার ভুল ধারণা, চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। আসলে আব্বুর মনে হয়তো কিছুটা সন্দেহ ছিল যে সত্যি কিছু অস্বাভাবিক হচ্ছে, কিন্তু তিনি সেটা প্রকাশ করতে চাননি। কারণ তিনি জানতেন যদি তিনি স্বীকার করেন যে কিছু আছে, তাহলে সবাই খুব ভয় পেয়ে যাবে। আব্বুর নিজেরও একটু ভয় লাগছিল, কিন্তু তিনি তা প্রকাশ করেননি। তিনি শুধু আম্মুকে বললেন, কিছুই হয়নি, তুমি ঘুমিয়ে পড়ো। আম্মু আবার শুয়ে পড়লেন, কিন্তু তার মাথার মধ্যে বারবার ঘুরতে লাগলো রান্নাঘরে চামচ পড়ে যাওয়া, বাথরুমের কল নিজে থেকে খুলে যাওয়া। এরপর ধীরে ধীরে বাড়িতে প্যারানরমাল বা অস্বাভাবিক ঘটনাগুলো বাড়তে লাগলো। একদিন এমন হলো, আমরা সবাই ভাই বোন আমাদের ঘরে ঘুমাচ্ছিলাম। আমার এক ছোট ভাই ছিল, সে খুব দুষ্টু প্রকৃতির। রাতে মাঝে মাঝে সে আমাদের ভয় দেখানোর জন্য আমাদের পায়ে গুদগুতিও দিত। সেদিন রাতে আমার ছোট বোনের পায়ে কেউ গুদগুতি করছিল। সে ভাবল নিশ্চয়ই আমার সেই দুষ্টু ভাই। তখন সে বলল, আর্সেনাল, দুষ্টুমি করো না, ঘুমাও, আমাকে বিরক্ত করো না, না হলে আমি আব্বুকে বলে দেব। 2 মিনিট পরে আবার কেউ তার পা ধরে নাড়াতে লাগলো। সে আবার বলল, আর্সেনাল করো না, আমি কিন্তু আব্বুকে বলে দেব, তখন আব্বু তোমাকে মারবেন। কিছুক্ষণ পরে হঠাৎ কোনো শক্ত জিনিস তার পায়ে জোরে আঘাত করলো। তারপর যেন কেউ তার পা ধরে টেনে বিছানা থেকে দরজার দিকে নিয়ে গেল। আমার বোন তখন জোরে জোরে চিৎকার করে উঠল। চিৎকার শুনে আব্বু আর আম্মু দৌড়ে ঘরে এলেন। আমরা সবাই ভয়ে কাঁপছিলাম। আমার বোন দরজার কাছে বসে কাঁদছিল। আম্মু তাকে ধরে বসালেন, পানি দিলেন। সে তখনও কাঁপছিল। আম্মু জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সে বলল, প্রথমে কেউ আমার পা ধরে নাড়াচ্ছিল, আমি ভেবেছিলাম আর্সেনাল। তারপর আবারও নাড়ালো, কিন্তু তৃতীয়বার কেউ আমার পা ধরে আমাকে বিছানা থেকে টেনে দরজা পর্যন্ত নিয়ে গেল। কারণ বাড়ির মালিক যেদিন সেই স্টোররুমটা খুলেছিল, ঠিক সেই দিন থেকেই এসব অদ্ভুত ঘটনা শুরু হয়েছিল। আম্মু তখন তার পা দেখে বললেন, কোথা থেকে ধরেছিল? আমার বোন বলল, পা থেকে। আম্মু যখন তার পা একটু তুলে দেখলেন, তখন আমরা সবাই ভয় পেয়ে গেলাম। তার পায়ের গোড়ালির কাছে চামড়া একটু ছেঁড়া ছিল, আর সেখানে আঁচড়ের দাগ ছিল। এমনকি স্পষ্ট আঙুলের দাগও দেখা যাচ্ছিল। আমরা সবাই সেটা দেখে খুব ভয় পেয়ে গেলাম। তবু আম্মু তাকে শক্ত করে বললেন, কিছু না, তুমি হয়তো স্বপ্ন দেখে ভয় পেয়েছ। কিন্তু আমরা সবাই বুঝে গিয়েছিলাম বাড়ির মধ্যে কিছু একটা অস্বাভাবিক অবশ্যই আছে। এরপর একদিন আম্মু আব্বুকে বললেন, আপনি মহল্লার ইমাম সাহেবকে নিয়ে আসুন, তিনি এসে দেখুন এই বাড়িতে কি সমস্যা। আব্বু ইমাম সাহেবকে নিয়ে এলেন। ইমাম সাহেব বাড়ির দরজার ভেতর পা রাখতেই
তার মুখের অভিব্যক্তি বদলে গেল। তিনি খুব অবাক হয়ে চারদিকে তাকাতে লাগলেন। আব্বু জিজ্ঞেস করলেন, কি হয়েছে হুজুর? কিন্তু তিনি তখন কোনো উত্তর দিলেন না। তিনি ধীরে ধীরে ভেতরে ঢুকে স্টোর রুমের দিকে তাকালেন। তিনি জিজ্ঞেস করলেন, ওটা কি স্টোর রুম? এর ভেতরে কি আছে? আব্বু বললেন, এটা আমাদের ব্যবহার করা হয় না। এটা বাড়ির মালিকের স্টোর, চাবিও তার কাছেই থাকে। আমরা আসার পর থেকে এটা সবসময় বন্ধ ছিল। প্রায় 1 বছর পর একদিন বাড়ির মালিক এসে এটা খুলে কিছু জিনিস বের করেছিলেন। আর সেই দিনের পর থেকেই বাড়ির এসব অদ্ভুত ঘটনা শুরু হয়েছে। সব শুনে ইমাম সাহেব বললেন, তোমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো ওই স্টোররুমের কারণেই হচ্ছে। কারণ অনেক দিন ধরে সেখানে আলো জ্বলেনি। যেখানে মানুষের যাতায়াত থাকে না, অন্ধকার থাকে, সেখানে জিনরা বাসা বাঁধতে পছন্দ করে। তিনি আরো বললেন, এই স্টোর রুমে জিনদের একটা পরিবার থাকে। তারা চায় তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও, কারণ তোমাদের থাকার কারণে তাদের সমস্যা হচ্ছে। আব্বু অবাক হয়ে বললেন, কিন্তু আমরা তো কিছুই করিনি, তাহলে আমরা কি করব এখন? তখন ইমাম সাহেব বললেন, যেদিন বাড়ির মালিক এখান থেকে জিনিসপত্র বের করেছিলেন সেদিন এখানে তাদের একটা বাচ্চা ঘুমিয়েছিল। আর অজান্তে বাড়ির মালিক সেই বাচ্চার ওপর পা দিয়ে ফেলেছিলেন। ইমাম সাহেব আরো বললেন, যে জিনের বাচ্চার ওপর পা পড়েছিল সেই বাচ্চাটা মারা গেছে। তাই তারা খুব রাগান্বিত। যদি তোমরা এখনো এই বাড়ি ছেড়ে না যাও তাহলে তারা তোমাদের এক সন্তানকে মেরে প্রতিশোধ নিবে। তারা চায় তোমরাও সেই কষ্ট অনুভব করো যে কষ্ট তাদের হয়েছে। এ কথা শুনে আব্বু বললেন, আমরা তাদের কাছে ক্ষমা চাই। আপনি তাদের বলে দিন যেন তারা আমাদের মাফ করে দেয়। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। আমরা তো কখনো ওই স্টোর রুমে যাইনি। এটা তো বাড়ির মালিকের স্টোর। আমরা তো জানতামই না সেখানে কেউ থাকে। এরপর ইমাম সাহেব সেই স্টোর রুমের দিকে মুখ করে কিছু বলতে শুরু করলেন, ঠিক যেমনটা আব্বু বলেছিলেন। তখন হঠাৎ স্টোর রুমের ভেতর থেকে কান্নার মতো একটা শব্দ শোনা গেল। ইমাম সাহেব সেই দিকে তাকিয়ে যেন কারোর সাথে কথা বলতে লাগলেন। আমরা সবাই তখন অন্য ঘরে ছিলাম, কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে সব শোনার চেষ্টা করছিলাম। ভেতর থেকে আব্বু, ইমাম সাহেব আর স্টোর রুমের দিক থেকে আসা অদ্ভুত শব্দ সবই শোনা যাচ্ছিল। হঠাৎ এক সময় ভেতর থেকে ভয়ঙ্কর গর্জনের মতো একটা আওয়াজ এলো। সেটা শুনে আম্মু ভয়ে চিৎকার করে উঠলেন। আব্বু সঙ্গে সঙ্গে রাগ করে বললেন, তুমি এদিকে আসবে না। এরপর আব্বু আবার ইমাম সাহেবের পাশে গিয়ে দাঁড়ালেন। ইমাম সাহেব তখনও স্টোর রুমের দিকে তাকিয়ে কথা বলছিলেন। ঠিক তখনই স্টোর রুমের ভেতর থেকে কেউ যেন জোরে জোরে দরজায় আঘাত করতে শুরু করলো। অথচ দরজাটা বাইরে থেকে তালা লাগানো ছিল, তবুও দরজাটা ধামধাম করে কাঁপতে লাগলো, যেন ভেতর থেকে কেউ জোরে ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেলবে। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে কল্পনাও করা কঠিন। এরপর ইমাম সাহেব দাঁড়িয়েই কিছু দোয়া কালাম পড়তে লাগলেন। কিছুক্ষণ পর সেই শব্দ থেমে গেল। এরপর ইমাম সাহেব আব্বুকে বললেন, এরা মানতে চাইছে না, তোমাদেরকে এই বাড়ি ছেড়ে দিতেই হবে। তারা খুব রেগে আছে, কারণ তাদের একটা সন্তান মারা গেছে। তাই তোমাদের জন্য এখান থেকে চলে যাওয়াই ভালো। আমরা প্রায় 1 সপ্তাহের মধ্যেই বাড়িটা ছেড়ে দিলাম, কিন্তু সেই 1 সপ্তাহের মধ্যেই আমার ভাই বোনদের শরীর খারাপ হতে শুরু করলো। বিশেষ করে আমার বোন খুব অসুস্থ হয়ে পড়লো। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। যেদিন আমরা সেই বাড়ি ছেড়ে যাচ্ছিলাম সেদিন আব্বু শেষবারের মতো স্টোর রুমের দিকে মুখ করে বলেছিলেন, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যদি কোনো ভুল হয়ে থাকে আমাদেরকে মাফ করে দেবেন। আমরা আপনার বাচ্চার কোনো ক্ষতি করিনি। যা হয়েছে তা বাড়ির মালিকের কারণে হয়েছে, তবুও আমরা ক্ষমা চাইছি। এরপর আমরা সেই বাড়ি পুরোপুরি ছেড়ে চলে গেলাম। অদ্ভুতভাবে বাড়ি ছাড়ার পর থেকেই আমার বোনের শরীর ধীরে ধীরে ভালো হয়ে গেল। এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন এবার আরেকটি ঘটনার দিকে যাই। এই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে তৌফিক ভাইয়ের কাছ থেকে। তিনি যেভাবে বলেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। এই ঘটনা কয়েক মাস আগে আমার সাথে ঘটেছিল, আর আমরা আজ পর্যন্ত
সেটা বলতে পারিনি। আমার একটা ছোটবেলার বন্ধু আছে, তার নাম আমির। আমরা প্রায়শই শহরের বাইরে বাইপাসের কাছে কয়েকটা হোটেল আছে, সেখানে বসতাম, চা খেতাম আর গল্প করতাম। আমরা তখন আমাদের তৃতীয় বন্ধুকে তার ঘরে পৌঁছে দিয়ে আবার রাস্তা ধরতে যাচ্ছিলাম। আমার বন্ধু আমির তখন বাইক চালাচ্ছিল এবং আমি তার পেছনে বসেছিলাম। আমরা একে অপরকে বাসায় পৌঁছে দিচ্ছিলাম। আমাদের কয়েক ধাপ দূরত্বে একটা ঘর ছিল। সেই ঘরটা এমনভাবে তৈরি, দরজার দুই পাশের দেওয়াল বাইরে বেরিয়ে এসেছে এবং দরজাটা পেছনের দিকে। আমির ওই দরজার সামনে তাকিয়ে একদম হিম হয়ে গেল। তার শরীরের সব রক্ত ঠান্ডা হয়ে গেছে। আমি তার কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আমরা তখন বন্ধুর ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলাম। গলি খুব ছোট, সেখানে একটাই বাইক যেতে পারে। আমির বলল, দরজার পাশে দেখো। তোমরা কি কিছু দেখছো নাকি এটা আমার ভ্রান্তি? আমরা প্রথমে কিছুই দেখিনি। আমি বললাম, কিছু তো দেখছি না। কিন্তু আমির বলল, গুরুত্ব দিয়ে দেখো, 1 সেকেন্ডের জন্য নজর সরিও না। আমরা তখন তাকিয়ে দেখি দরজার পেছনের দেওয়ালের পাশে হঠাৎ 3 জন মেয়ের চুল দেখা যাচ্ছে। এত দীর্ঘ, কালো, উজ্জ্বল চুল, আমরা চোখ সরাতে পারছিলাম না। আমাদের মধ্যে সবচেয়ে ভয় পেয়েছিল আমাদের তৃতীয় বন্ধু। সে ঘরে ফিরে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, কে আছো? এত রাতে গলিতে কি করছো? এখান থেকে চলে যাও। তারপর সে দ্রুত ঘরে ঢুকে গেল। আমি আমিরকে বললাম, বাইক দ্রুত স্টার্ট করো, এখান থেকে বের হও। যখন আমরা বাইক স্টার্ট করি এবং পেছনে তাকাই, তখন আমরা যা দেখি তা বিশ্বাস করা কঠিন। সেই 3 জন মহিলা আমাদের পেছনে এসে দাঁড়িয়েছে। তাদের সৌন্দর্য অবর্ণনীয়, মুখগুলো চাঁদের মতো উজ্জ্বল। তারা আমাদের দিকে হাত উঁচু করে ডেকে আনছে, যেন আমরা তাদের কাছে আসি। আমাদের বাইক সেই সংকীর্ণ গলিতে অনেক দ্রুত যেতে পারছিল না। আমি মনে করছিলাম তারা আমাদের আরো কাছে আসছে এবং আমরা যেন তাদের কাছে পৌঁছাবো না, এমন অনুভূতি ছড়িয়ে পড়ছিল। এই দৃশ্যের ভয় এবং উত্তেজনা এমন যে সেটা মনে পড়লেই শরীর কেঁপে ওঠে। যখন 3 জন অদৃশ্য মহিলারা আমাদের পেছনে আসছিল, তখন সে এক মুহূর্তের জন্য ভয়কে সামলাতে পারছিল না। তখনই সে মনে করল আল্লাহর আয়াত মনে আছে। তাহলে সেই আয়াত জোরে জোরে পড়তে শুরু করলো। আয়াতুল কুরসি পড়তে লাগলো, কিন্তু পেছনে তাকানো হলো, আর কিছুই দেখায়নি। সেই রাতের গলি এতটাই ভয়ঙ্কর ছিল যে বাস্তবের চেয়ে অন্য কিছু বলে মনে হচ্ছিল। পরের দিন তারা জানালো যে গলিতে ওই 3টি অদৃশ্য চুলের ছায়া দেখা গেছে। সেই বাড়ি থেকে আসলেই কেউ ছিল না। তাদের বন্ধু তার নানি পাঠালেন, যিনি বাড়ি গিয়ে নিশ্চিত করলেন যে বাড়িতে শুধু তারা 2 জন থাকেন, আর কোনো মহিলা নেই। কয়েকদিন পরে দিনে সেই গলিতে তারা যখন গেল, তখন সেই পরিবার তাদের আসলেই বাড়ি ফাঁকা করে সরিয়ে নিতেই শুরু করেছে। তখন তাদের সম্পূর্ণ নিশ্চয়তা হলো ওই রাতে তারা যা দেখেছে তা শুধুমাত্র মানসিক ভুল নয়, সত্যি কোনো অদৃশ্য সত্তা ছিল। এভাবেই তারা ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে বেঁচে গেল। তো লিসেনার্স, এই ছিল ঘটনা দুটি। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতে করে যখনই নতুন ঘটনা আপলোড করা হবে আপনাদের কাছে নতুন ঘটনার নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।